প্রিয় নবম দশম ও এসএসসি 2025 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের জন্য যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সে অধ্যায়টি হলো অধ্যায় 17 পরিসংখ্যান। এই অধ্যায় থেকে নবম শ্রেণী, দশম শ্রেণী এবং 2025 সালে এসএসসি পরীক্ষার্থী তোমাদের সবারই জন্য উপকার আসবে বলে আমি আশা করি। আমি এই অধ্যায়কে 7টি নিয়মে সাজিয়েছি সম্পূর্ণ এমসিকিউর জন্য। আজকে আমি তোমাদের সাথে যে নিয়মটি নিয়ে আলোচনা করব সেটি হলো পরিসংখ্যানের সংজ্ঞা। সংজ্ঞা থেকে যেসব এমসিকিউগুলো আসে তার মধ্যে একটি হলো বিচ্ছিন্ন এবং অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক কোনগুলো এবং অবিচ্ছিন্ন চলক কোনগুলো, এগুলো আমরা আজকে তোমাদের সাথে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি ঢাকা এবং ময়মনসিংহ বোর্ড 2023-এ একটি এমসিকিউ এসেছে, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক। এখানে দেওয়া আছে বয়স, উচ্চতা, ওজন এবং জনসংখ্যা, 4টি দেওয়া আছে। তোমরা একটি নিয়ম যদি ফলো করো তাহলে সহজেই যতগুলো চলক আছে তা আলোচনা করতে পারবে। চলক বিচ্ছিন্ন চলক কাকে বলে সহজে বুঝতে পারি, যে জিনিসটাকে দশমিকে কোনোদিন উচ্চারণ করা যায় না তাকে বলা হয় বিচ্ছিন্ন চলক। আমি যদি তোমাদেরকে সহজে আরো বলি, যেমন মানুষকে আমরা কখনো দশমিক উচ্চারণ করতে পারি না, হয়তো বলতে হবে 4টি, 5টি, 10টি এরকম। তা অথবা পাখি, সংখ্যা, এগুলা হলো বিচ্ছিন্ন চলক। একটি পাখির যদি 2টি ডানা না থাকে তবে আমরা একটি পাখি হিসেবে গণ্য করব, এটাকে কখনো বলা যাবে না যে এটা অর্ধেক পাখি। তাই যেমন এখানে রয়েছে বয়সকে আমরা বলতে পারি যে আমাদের বয়স 15 বছর 5 মাস বা 15.5 বছর। এখানে রয়েছে উচ্চতাকে আমরা বলতে পারি যে 5 ফুট 2 ইঞ্চি বা 5.2 ফুট। ওজনকে আমরা দশমিক উচ্চারণ করতে পারি যে 5.5 কেজি। এছাড়া জনসংখ্যা, এখানে রয়েছে জনসংখ্যাকে আমরা কখনোই দশমিকে উচ্চারণ করতে পারি না। সুতরাং এখানে 3টি হলো অবিচ্ছিন্ন চলক, বয়স, উচ্চতা এবং ওজন। খেয়াল রাখবে 3টি হলো অবিচ্ছিন্ন চলক এবং জনসংখ্যা হলো বিচ্ছিন্ন চলক। সুতরাং আমরা বলতে পারি যাকে দশমিকে উচ্চারণ করা যায় না তাকে বলা হয় বিচ্ছিন্ন চলক। নিচে যদি আমরা আরেকটি উদাহরণ দেখি, নিচের কোনটি বিচ্ছিন্ন চলক। এটি ঢাকা বোর্ড 2019 সালে এসেছে। পাখির সংখ্যা, বয়স, তাপমাত্রা, ওজন। এই যে এখানে আছে নতুন একটা জিনিস, তাপমাত্রাকে আমরা বলতে পারি যে 20.2 ডিগ্রি সেলসিয়াস বলতে পারি, কিন্তু পাখির সংখ্যা, পাখিকে কখনোই দশমিকে উচ্চারণ করা যায় না, এখানে পাখিকে পূর্ণ সংখ্যায় উচ্চারণ করতে হবে। সুতরাং আবারও বলি, যাকে দশমিকে উচ্চারণ করা যায় না তাকে বলা হয় বিচ্ছিন্ন চলক এবং যাকে দশমিকে উচ্চারণ করা যাবে তাকে বলা হবে অবিচ্ছিন্ন চলক। নিচে আমরা যদি 3 নম্বর একটা উদাহরণ দেখি, আবার একটি দেখি, নিচের কোনটি অবিচ্ছিন্ন চলক। এটি এসেছে কুমিল্লা বোর্ড 2024-এ। যেমন এখানে জনসংখ্যা, আমরা জানি জনসংখ্যা হলো বিচ্ছিন্ন চলক, এটাকে দশমিক উচ্চারণ করা যায় না। ঠিক একই রকম শিক্ষার্থীর সংখ্যা, এটিও বিচ্ছিন্ন চলক, কারণ আমাদের স্কুলে শিক্ষার্থীর সংখ্যা হয়তো একটি পূর্ণ সংখ্যা ছাড়া উচ্চারণ করা যায় না। আমরা কখনো বলতে পারবো না যে আমাদের এখানে 30.5 জন স্টুডেন্ট এসেছে, হয়তো 30 জন স্টুডেন্ট এসেছে অথবা 31 জন স্টুডেন্ট। বয়সকে আমরা দশমিকে উচ্চারণ করতে পারি, সুতরাং এটা হলো অবিচ্ছিন্ন চলক। জন্মসালকে কিন্তু আমরা কখনো দশমিক উচ্চারণ করতে পারি না। আমরা লিখতে পারবো, যেমন আমার বয়স 1988 সালে জন্ম। যদি কেউ জিজ্ঞেস করে যে আপনার জন্মসাল কত, তাহলে আমি বলবো 1988। কেউ বলবে 2000 সালে, কিন্তু কেউ বলবে না যে আমার জন্মসাল 2000.5 সালে। সুতরাং যাকে দশমিকে উচ্চারণ করা যায় না তাকে বলা হয় বিচ্ছিন্ন চলক এবং যাকে দশমিক উচ্চারণ করা যায় তাকে বলা হয় অবিচ্ছিন্ন চলক। নিচে যদি আমরা আরেকটি উদাহরণ দেখি, পরীক্ষায় প্রাপ্ত জিপিএ। আমরা জিপিএ কোন ধরনের চলক? জিপিএ অবিচ্ছিন্ন চলক। কেন অবিচ্ছিন্ন চলক?
জিপিএ আমরা পাই দশমিক, সে পাই 5 পয়েন্টও পেতে পারি, 4.50 পেতে পারি, 4.70 পেতে পারি। সুতরাং এটি একটি অবিচ্ছিন্ন চলক। এটি বিচ্ছিন্ন চলক নয়, অবিন্যস্ত চলক এবং বিন্যস্ত চলকও নয়। সুতরাং আমরা অতি সহজেই ক্লাসের মাধ্যমে জানতে পেরেছি যে কোনটি বিচ্ছিন্ন চলক এবং কোনটি অবিচ্ছিন্ন চলক। 17 এর এমসিকিউর জন্য এখানে আমি সাজিয়েছি 7টি নিয়মের মধ্যে নিয়ম 2 পরিসর, শ্রেণী সংখ্যা ও সারণী। নবম দশম এসএসসি 2025 ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসটি। পরিসর কিভাবে বের করতে হয় এবং শ্রেণী সংখ্যা কিভাবে বের করতে হয়, এরপর সারণী কিভাবে বের করতে হয়। একটি দুইটি অবজেক্টিভের মাধ্যমে, একটি দুইটি এমসিকিউর মাধ্যমে আমরা সহজেই সবগুলো এমসিকিউ করতে পারবো বলে আশা করি। যেমন এখানে লেখা আছে 1 নাম্বার এমসিকিউ লেখা আছে 10 জন ছাত্রের ওজন 43, 50, 40, 38 এরকম হলে পরিসর কত? এটি এসেছে চট্টগ্রাম বোর্ড 2023-এ। চট্টগ্রাম বোর্ড 2023-এ এটি এসেছে। তাহলে পরিসর নির্ণয় করতে হলে আমরা জানি পরিসরের সূত্র হলো পরিসর সমান সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন বা নিম্ন সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস 1। এটা হলো পরিসরের সূত্র। তাহলে আমরা এখানে যদি দেখি সর্বোচ্চ মানে সবচেয়ে বড় সংখ্যা কোনটি, তাহলে আমরা এখানে দেখছি যে সবচেয়ে বড় সংখ্যা হলো আমাদের 50। দেখো 43, 50, 40, 38, 33, 45, 46, 36, 35 এবং 43। তাহলে সবচেয়ে বড় সংখ্যা হলো আমরা লিখি 50। সবচেয়ে বড় সংখ্যা হলো 50 এবং সবচেয়ে ছোট সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 38, 33। এখানে দেখো তোমরা সবচেয়ে ছোট সংখ্যা হলো 33। তাহলে -33 প্লাস 1। তাহলে 50 থেকে 33 বিয়োগ করলে হয় 17, 17-এর সাথে 1 যোগ করলে হয় 18। তাহলে এখানে পরিসর হবে 18। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এছাড়া যদি আমি 2 নম্বর অঙ্কটা করি, এখানে দেখো 190, 180, 165, 175 এবং 200 উপাত্তের পরিসর নির্ণয় করা। চট্টগ্রাম বোর্ড 2015-এর মধ্যে এসেছে। তাহলে আমরা যদি এটা আগের মতো লিখি, পরিসরের সূত্র কি? পরিসর সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো, খেয়াল করো, 200। তাহলে 200 মাইনাস সবচেয়ে ছোট সংখ্যা হলো 165। তাহলে 165 প্লাস 1। তাহলে এখানে 200 থেকে 165 বাদ দিলে আমাদের থাকে 35। তাহলে 35-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 36। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পরিসর আমরা সহজে নির্ণয় করতে পারছি 36। 3 নাম্বার, দশম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতে সর্বনিম্ন নাম্বার 35 এবং সর্বোচ্চ ও পরিসর 56 হলে সর্বোচ্চ মান কত? তাহলে এখানে যশোরপুর 2024 সালে অঙ্কটি এসেছে, সর্বোচ্চ মান চেয়েছে। তাহলে আমরা যদি একটি কাগজে নেই যে পরিসর, এখানে পরিসরের সূত্র আমরা জানি পরিসর সমান সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস 1। তাহলে পরিসর এখানে কত দেওয়া আছে? 56। লিখলাম আমরা এখানে 56 সমান সর্বোচ্চ মান দেওয়া নেই, তাহলে সর্বোচ্চ মানের জায়গাটি খালি রইল। সর্বনিম্ন মান দেওয়া আছে কত? 35। লিখলাম এখানে 35। এই যে প্লাসের 1, তাহলে প্লাসের 1। তাহলে প্লাসের এই প্লাস এই সাইডে যদি আমরা নিয়ে আসি তাহলে মাইনাস 55 থেকে, তাহলে মাইনাস হবে কত? 55। আর এখানে সর্বোচ্চ ঠিক থাকবে মাইনাস কত? 35। এই মাইনাসের 35 যদি আমরা এই সাইডে নিয়ে আসি তাহলে প্লাসের 35। তাহলে 35 আর হলো 55 কত হলো? 90। তাহলে সর্বোচ্চ মান কত? সর্বোচ্চ কত হলো? 90। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ মান দেওয়া আছে 90, ঘ নাম্বার। একইভাবে যদি আমরা 4 নাম্বারটি করি যে কোন শ্রেণীর নিম্ন সীমা 40, এখানে নিম্ন সীমা 40, শ্রেণীর মধ্যমান হলো 32।
শ্রেণীর উচ্চ সীমা কত? তাহলে এখানে রাজশাহী বোর্ড 2024 সালে আসছে, আমরা একবারে অতি সহজে করতে পারি। যেহেতু নিম্ন সীমা আমরা জানি কি, একটা অঙ্কের মধ্যে নিম্ন সীমা এবং উচ্চ সীমা, একটা শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করে মধ্যমান নির্ণয় করা হয়। তাহলে এই মধ্যমানকে যদি আমরা 2 দ্বারা গুণ করি এবং এই 30 বিয়োগ করে দিই তাহলেই হয়ে যায় সহজে। তাহলে মধ্যমান হলো 32 দুগুণে 64, 64 থেকে যদি আমরা 30 বিয়োগ করি তাহলে 34। এখানে এটা উত্তর অতি সহজে বের করা যায়। এছাড়া যদি আমরা সূত্রের মাধ্যমে বের করি, আমি তো আমাদেরকে দেখাই, সূত্রের মাধ্যমে যদি বের করি তাহলে আমরা জানি, এখানে আমি একটা রাফ কাগজের মুখ করি, মধ্যমানের সূত্র হলো উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই 2, উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই 2। তাহলে এখানে এই অঙ্কের মধ্যে মধ্যমান দেওয়া আছে কত, 32, এবং নিম্ন সীমা দেওয়া আছে 30। তাহলে এখানে হলো 32 সমান, এখানে উচ্চ সীমাটা বের করতে হবে, নিম্ন সীমা হলো 30/2। তাহলে এটা নিচে মনে মনে 1 ধরি, আমরা যদি গুণ করি তাহলে এইখানে উচ্চ সীমা প্লাস 30 সমান এখানে 32 দুগুণে 64, বা এখানে যদি আমরা লিখি উচ্চ সীমা সমান 64 প্লাস সেটেলে মাইনাস, তাহলে কত হলো 34। তাহলে অতি সহজে আমরা বের করতে পারি, এভাবে বের করতে পারি, বা মধ্যমানকে আমরা 2 দিয়ে গুণ করে নিম্ন সীমা থাকলে বিয়োগ করব, উচ্চ সীমা থাকলে বিয়োগ করব, তাহলে অতি সহজে বের করা সম্ভব। এবার আমরা আলোচনা করব শ্রেণী সংখ্যা নিয়ে, কিভাবে শ্রেণী সংখ্যা বের করা হয়। আমরা জানি পরিসর বের করলে পরিসরকে শুধু শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি দ্বারা ভাগ করলেই শ্রেণী সংখ্যা নির্ণয় করা সম্ভব। তাহলে আমরা এই অঙ্কের মধ্যে দেখতে পাচ্ছি 10 জন শ্রমিকের মঙ্গলবারের পারিশ্রমিক এত এত এত, শ্রেণী ব্যবধান 10 হলে শ্রেণী সংখ্যা কত? তাহলে শ্রেণী সংখ্যার আমরা জানি, তাহলে আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে তাহলে পরিসর নির্ণয় করতে হবে। পরিসর যদি আমরা নির্ণয় করি তাহলে সবচেয়ে বড় সংখ্যা এখানে আমরা দেখতে পাচ্ছি এই 200। সবচেয়ে বড় সংখ্যা কত? 200, এর চেয়ে বড় কোনো সংখ্যা নেই। এবং সবচেয়ে ছোট সংখ্যা 130, সবচেয়ে ছোট সংখ্যা হলো 130। তাহলে আমরা জানি সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন প্লাস 1 এটা হলো পরিসর। তাহলে আমরা যদি করি, এখানে বাদ দিলে আমাদের দাঁড়ায় 70 যোগ 1, তাহলে 71। এখানে শ্রেণী ব্যবধান, এবার শ্রেণী সংখ্যা হলো শ্রেণীব্যাপ্তি দিয়ে পরিসরের ভাগ। তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের দাঁড়ায় 7.1। তাহলে 7.1 লেখা যায় না, এটা একটু উপরে লিখতে হবে, তাহলে লেখা হবে 8। তাহলে এই 8 হবে আমাদের উত্তর। এমসিকিউ এবার যে 3 নাম্বার নিয়মটা শিখব সেটির নাম হলো গড় সম্পর্কিত প্রশ্ন। এমসিকিউ গড় থেকে যেসব প্রশ্নগুলো সচরাচর এই নবম, দশম এবং এসএসসি পরীক্ষার মধ্যে এসে থাকে, অধ্যায় 17-এর 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যা কত? 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যার, এখানে মৌলিক সংখ্যার গড় কত? 1 থেকে 19 পর্যন্ত মৌলিক সংখ্যার গড় কত? তাহলে আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে, 1 থেকে 19 পর্যন্ত সংখ্যাগুলো কি কি এবং কয়টি সংখ্যা তা নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি এখানে করি তাহলে 2 মৌলিক সংখ্যা, 3, 5, 7, 11, 13, 17 এবং 19। তাহলে আমরা জানি মৌলিক সংখ্যা আমরা আগেই শিখেছি, যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা ছাড়া দ্বারা ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে সংখ্যা হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি সংখ্যা। এই 8টি সংখ্যাকে আমরা যোগ করে 8 দিয়ে ভাগ করলেই গড় নির্ণয় হবে। তাহলে 8টি সংখ্যা যদি আমরা যোগ করলে আমরা পাবো 77। 77কে 8 দিয়ে ভাগ করলে আমরা পাই 9.63। তাহলে 9.63 এখানে কোন জায়গায় আছে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরটি হবে ক নাম্বার।
এরপর গড় নির্ণয়ের 2 নম্বর যে নিয়মটা, মানে 2 নম্বর অঙ্কটি আমরা করে দেব। এখানে আমরা দেখতে পাচ্ছি 9, 17, 11, 20, 19, 10, 15, 12 এবং 13 সংখ্যাগুলোর গড় কত। তাহলে আমরা কি করব, এই সংখ্যাগুলো সবগুলোকে আমরা যোগ করে যতটা সংখ্যা তত দিয়ে ভাগ করবো। তাহলে সংখ্যা হলো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে আমরা কি করব, এটাকে 9 দ্বারা ভাগ করব। তাহলে এই সবগুলো সংখ্যা যদি আমরা যোগ করে নেই, তাহলে সবগুলো যোগ করলে হয় 126। 126টা যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে হয় 14। তাহলে এখানে 14 আছে গ নাম্বারে। এইগুলো গড় নির্ণয় সূত্র, গড় নির্ণয়ের নিয়ম। এরপরে যে বিষয়টি থেকে প্রশ্ন এসে থাকে, তাহলে উপাত্ত থেকে মধ্যক নির্ণয়। উপাত্ত থেকে মধ্যক নির্ণয়। মধ্যক নির্ণয় আমরা সূত্রের মাধ্যমে মধ্যক নির্ণয় করতে পারি। যেহেতু আমরা এমসিকিউ করব, সুতরাং আমরা সূত্র ছাড়া মধ্যক নির্ণয় করার চেষ্টা করব। সূত্র সাহায্যে যদি আমরা জানি যে যদি উপাত্তগুলো জোড় সংখ্যা হয়, তাহলে জোড় সংখ্যা হলে একরকম সূত্র, আর বেজোড় জোড় সংখ্যা হলে একরকম সূত্র, এবং বেজোড় সংখ্যা হলে একরকম সূত্র হয়। এবার দেখি আমরা সূত্র ছাড়া কিভাবে করব। এখানে 10, 15, এখানে 10, 15, 11, 9, 12 এবং 14, 18 উপাত্তগুলোর মধ্যক কত, উপাত্তগুলোর মধ্যক কত। তাহলে এটা যদি আমরা মধ্যক নির্ণয় করতে গেলে প্রথম যে কাজটি করতে হয়, সেই কাজটি হলো আমরা এগুলোকে প্রথম সাজাবো। অঙ্কগুলোকে প্রথমে উপাত্তগুলো সাজাবো। তাহলে সবচেয়ে ছোট হলো 9, পরে হলো 10, পরে 11, পরে আছে আমাদের এখানে 12, পরে 14, 15 এবং 18। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সংখ্যা আমরা এগুলোকে সাজালাম, সুন্দর করে সাজালাম। 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে আমরা ছোট থেকে বড় সাজালাম 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে আমরা এদিকে থেকে একটা কাটবো, এদিকে থেকে একটা কাটবো, এদিকে থেকে একটা কাটবো, এদিকে একটা কাটবো, এভাবে একটা কাটবো। তাহলে আমাদের এখানে মাঝখানে রয়ে গেল কত, 12। তাহলে এটার মধ্যে হলো কত, 12। এ হলো আমাদের এমসিকিউর জন্য সবচেয়ে ভালো নিয়ম। এছাড়া যদি আমরা এখানে সংখ্যা কি আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 7টি সংখ্যা। তাহলে বেজোড় হলে আমরা এই সূত্রের মাধ্যমে করতে পারি n/2, n+1/2, n+1/2। তাহলে n সমান সমান সংখ্যা কয়টি, 7, 7 যোগ 1 ভাগ 2। তাহলে 7 যোগ 1 8, 8-কে যদি আমরা 2 দ্বারা ভাগ করলে 4, তাহলে 4তম পদ। তাহলে 1, 2, 3, 4, এই 4তম পদ 12। তাহলে অঙ্ক করার সময় আমরা, ছোট অঙ্ক করার সময় আমরা এই নিয়মটা করব, আর এমসিকিউ করার জন্য আমাদের কোনো নিয়মের প্রয়োজন নেই। এরপর যে নিয়মটা আমরা করব, 2, 3, 7, 3, 8, 5 এর মধ্যক নির্ণয় করো। তাহলে এখানে সংখ্যা আছে 6টা। আমরা জানি মধ্যক যে কোনোভাবেই করা হোক, এটাকে আগে সাজাতে হবে। তাহলে আমরা যদি এটাকে সাজাই, তাহলে এখানে লিখতে 2, 3, 5, 8, 7, 8 আর হলো 13। তাহলে লিখলাম 1, 2, 3, 4, 5, 6, 6টি সংখ্যা লিখলাম। এখন এটা কি আমরা যদি নিয়ম অনুযায়ী, নিয়ম ছাড়া শুধু এমসিকিউর জন্য করি, তাহলে এদিক থেকে একটা সংখ্যা কাটা, এদিক থেকে একটা সংখ্যা, এদিক থেকে একটা সংখ্যা কাটা, এদিক থেকে একটা সংখ্যা। তাহলে আমাদের এখানে থাকতেছে কত, 2টি সংখ্যা রয়ে গেছে মাঝখানে। তাহলে 5 এবং 7 রয়েছে। 5 এবং 7কে আমরা যোগ করব, 2 দ্বারা ভাগ করব। 5, 7 হলো 12, 12কে 2 দ্বারা ভাগ করলে হয় কত, 6। তাহলে উত্তর হবে 6। এছাড়া যদি আমরা অন্য নিয়মে করি, তাহলে সাজানোর পরে আমরা কি করব, n/2 প্লাস 1তম ভাগ 2 পদ ভাগ 2। তাহলে এখানে হলো 3তম পদ, 6কে আমরা 3 দ্বারা ভাগ 3তম পদ। এইখানে 6কে 2 দ্বারা ভাগ করলে 3তম পদ, আর যোগ 1 4তম পদ। এখানে 3তম পদ এবং 4তম পদ, 4তম পদ এর যোগফলকে আমরা 2 দ্বারা ভাগ করব। ঠিক এই যে 1, 2, 3, 3তম পদ বের হয়েছে, এখানে 5 এবং 4তম পদ বের হয়েছে 7। এই 7, 5, 12কে আমরা 2 দ্বারা ভাগ করলে হয় 6। আমরা শিখব এমসিকিউ অধ্যায় 17-এর 5 নাম্বার যে নিয়মটা, এটা হলো সারণী থেকে মধ্যক নির্ণয়। সারণী থেকে মধ্যক নির্ণয়, আমরা সারণী থেকে মধ্যক নির্ণয় করার সময় আমরা জানি
যে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হবে। মধ্যক নির্ণয় করতে হলে প্রথম যে কাজটি ওইটি হলো ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা। এখানে অনেকে আমরা একটা ভুল ধারণা আছে যে গণসংখ্যা যেটি বড় ওইটি নিয়ে কাজ করতে হয়। আমি নিচে আরেকটা অঙ্ক দেখাবো যে গণসংখ্যা বড় হলেই ওইটি নিয়ে কাজ করা যায় না। আমাদের প্রথম কাজ হলো ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে, আরেকটি গড় আমাদের অবশ্যই করতে হবে। আমরা যদি গড় না করে এখানে করি তাহলে এটা ক্রমযোজিত গণসংখ্যা হবে। ক্রমযোজিত গণসংখ্যা হবে প্রথমটা 4, পরেরটা হলো 4 আর হলো 8 22, 22-এর সাথে 22 যোগ করলে 44, 44-এর সাথে যদি আমরা 18 যোগ করি তাহলে হয় 62। তাহলে এই 62কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাবো কত, 31। 62কে যদি আমি 2 দ্বারা ভাগ করি তাহলে পাবো 31। এই 31তম পদ যেখানে আছে ওইটাই হবে আমাদের মধ্যক নির্ণয়ের শ্রেণীব্যাপ্তি। তাহলে এখানে আমরা আছে 0 থেকে 4 পর্যন্ত, এখানে আছে 5 থেকে 22 পর্যন্ত এখন, এবং এইখানে আছে 23 থেকে 44 পর্যন্ত। তাহলে এই জায়গায় আমাদের আছে কত, মধ্যক শ্রেণী সীমা এখানে আছে। তাহলে এটা বড়টা মিলে গেছে, কিন্তু অন্য একটা অঙ্ক আমি দেখাবো যে সব সময় মিলে না। এই কারণে আমাদের কি করতে হবে, ক্রমযোজিত মধ্যক নির্ণয় করতে হলে অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করতে। তাহলে মধ্যক শ্রেণী কোনটি, তাহলে আমরা এখানে মধ্যক শ্রেণী পাচ্ছি কত, 51 থেকে 60। তাহলে 51 থেকে 60 আছে আমাদের এখানে গ নাম্বারে। এরপরে আমি যে অন্য একটি নিয়ম দেখাতে যাচ্ছি, 2 সারণী থেকে মধ্যক নির্ণয় আরেকটি নিয়ম। তাহলে আগের নিয়ম যদি আমরা ফলো করি তাহলে আমাদের মধ্যক শ্রেণী হয়ে যায় এটা। এখানে বলা হয়েছে একটি সারণী দেওয়া আছে মধ্যক শ্রেণীর উচ্চ সীমা নির্ণয় করে। তাহলে আমাদের আগে মধ্যকটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা আগের নিয়মে যদি ধরি তাহলে এখানে 15, আসলে তা হবে না। আমাদের প্রথম কি করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এখানে 8 8 8 আর 15 হলো 23, 23 আর 12 35, 35 আর 8 43, 43 আর 7 কত হলো 50। তাহলে 50কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হয় কত, 25। তাহলে আমরা দেখব 25 কোন জায়গায়, তাহলে 0 থেকে 8 পর্যন্ত এখানে, 9 থেকে 23 পর্যন্ত, 23 থেকে 35, 24 থেকে 35 পর্যন্ত, এইখানে 24 থেকে 35 পর্যন্ত। তাহলে আমাদের মধ্যক শ্রেণী কোনটা হলো, তাহলে আমাদের মধ্যক শ্রেণী হলো এই 12। তাহলে এই 15 কিন্তু বড় হওয়ার কারণে, গণসংখ্যা বেশি হওয়ার কারণে হয়ে যায়নি এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি। সুতরাং সর্বক্ষেত্রেই যে বড় মধ্যক নির্ণয় করতে গেলে যে বড় গণসংখ্যা বড় হলেই, সবচেয়ে বেশি গণসংখ্যা হলেই মধ্যক হবে তা কিন্তু নয়। তাহলে আমাদের প্রথম কাজ হবে কি, ক্রমযোজিত মধ্যক নির্ণয় করতে হলে ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করা। এবার মধ্যক শ্রেণীর উচ্চ সীমা কত, তাহলে মধ্যক শ্রেণীর উচ্চ সীমা আমরা দেখতে পাচ্ছি এটা মধ্যক শ্রেণীর উচ্চ সীমা হলো 50। তাহলে এটা হলো উত্তর। মধ্যক শ্রেণীব্যাপ্তি হলো এটা, নিম্ন সীমা এটা। সুতরাং আমরা নিশ্চয়ই সারণী থেকে মধ্যক নির্ণয় করা বুঝেছি। ঘরের মধ্যে দেখাই যে সারণী থেকে যদি আমরা এই অঙ্কটা মধ্যক নির্ণয় করি, বা এখানে যদি আমরা করি সারণী থেকে মধ্যক নির্ণয়, যে 21 থেকে 30, এখানে হলো 8, 31 থেকে 40, এখানে হলো 15, আর 41 থেকে 50, এখানে হলো 12, আর 51 থেকে 60, এখানে হলো 8, আর 60 থেকে 61 থেকে 70, এখানে হলো কত, 7। তাহলে এটা ক্রমযোজিত গণসংখ্যা যদি আমি নির্ণয় করি 8, তাহলে এখানে হলো 23, এখানে হলো 35, এখানে হলো 43, আর এখানে হলো 50। তাহলে আমরা এখানে আগের অঙ্কের মতোই এখানে আমরা কি বের করলাম, ক্রমযোজিত গণসংখ্যার মধ্যক শ্রেণীটা বের করলাম। মধ্যক শ্রেণীটা হলো এটা, মধ্যক শ্রেণীটা এটা। তাহলে মধ্যক নির্ণয়ের যে সূত্রটা আছে L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm, এই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেকটা বের। তাহলে আমরা L সমান এখানে কত বের করলাম, এটা বের করতে পারলে আমাদের মধ্যক
এর অবজেক্টিভ সবগুলোই করা হয়ে গেলো। এখানে আমরা এল সমান বের করতে পারবো 41, এন সমান হলো 50, তাহলে এখানে এন সমান হলো কত 50, তাহলে এফসি কাকে বলে? এফসি হলো যে মধ্যক শ্রেণীটা আমরা বের করেছি এটার আগেরটা, তাহলে এফসি মানে 23। এফএম কাকে বলে? এফএম হলো মধ্যক, তাহলে মধ্যক শ্রেণীর গণসংখ্যা 12 এফএম। সুতরাং তোমরা নিশ্চয়ই এইচ হলো শ্রেণীব্যাপ্তি 10, এইচ মানে হলো 10, তাহলে তোমরা নিশ্চয়ই মধ্যক থেকে যে সমস্ত এমসিকিউ আসতে পারে তা তোমরা খুব ভালো করে পারবে বলে আমি আশা করি। প্রিয় ছাত্রছাত্রীরা, নবম, দশম ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকে আমরা শিখব উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় এবং সারণী থেকে প্রচুরক নির্ণয়। তাহলে আমরা উপাত্ত থেকে যদি প্রচুরক নির্ণয় করি, আমরা এখানে দেখতে পাচ্ছি একটা অবজেক্টিভের মধ্যে 7, 18, 15, 11 ও এবং 7 উপাত্তের প্রচুরক কোনটি? তাহলে প্রচুরকের নিয়ম হলো যেটার মধ্যে গণসংখ্যা, যে গণসংখ্যাটি বেশি বার আছে ওইটাই প্রচুরক। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সবগুলো সংখ্যা একবার আছে, শুধু 7 সংখ্যাটি 2 বার আছে, সুতরাং এই 7 হলো প্রচুরক। এরপরে যদি আমরা আরেকটি অঙ্ক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সংখ্যাগুলোর মধ্যে প্রচুরক কত? তাহলে আমরা এখানে যদি 5 দেখি, 5 শুধু একবার, 11 আছে একবার 2 বার, 11 আছে 2 বার। তারপরে আমরা 13 যদি দেখি, 13 আছে 2 বার। এরপরে আমরা যদি 6 দেখি, তাহলে 6 আছে একবার, 2 বার, 3 বার। তাহলে আমি বলেছি যে সংখ্যাটি সর্বাধিক বার তাকে প্রচুরক বলা হয়, তাহলে 6 আমাদের এখানে প্রচুরক। তাহলে তোমরা অতি সহজে বুঝেছ যে উপাত্ত থেকে কিভাবে প্রচুরক নির্ণয় করা যায়। উপাত্ত থেকে প্রচুরক নির্ণয় করা একদম একটি ইজি ব্যাপার। এবার আসি আমরা সারণী থেকে প্রচুরক নির্ণয়। সারণী থেকে প্রচুরক নির্ণয় করতে হলে আমাদের প্রথম যে কাজটি করতে হবে, যে সারণী, যে প্রথম কোনটি সারণী শ্রেণীব্যাপ্তি ওইটা আমাদের, ওই সারণীতে কোনটি প্রচুরক শ্রেণী ওইটা আমাদের বের করতে হবে। সারণীর থেকে প্রচুরক শ্রেণী নির্ণয় করা একদম সহজ। গণসংখ্যা যেটা সবচেয়ে বেশি ওইটাই প্রচুরকের শ্রেণী ব্যক্তি, ওইটাই প্রচুরক শ্রেণী ব্যক্তি। তাহলে সারণীর মধ্যে, এই সারণীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 20 হলো গণসংখ্যা সবচেয়ে বেশি। তাহলে এই 20-এর যে শ্রেণীব্যাপ্তিটা আছে মানে 71 থেকে 75, ওইটা নিয়ে আমরা কাজ করব। এই 20-এর আমরা প্রচুরকের যে সূত্রটা, যদি সূত্রটা আমরা দেখি, প্লাস F1/F1 প্লাস F2 ইন্টু H, তাহলে আমরা এই মানগুলো যদি বের করতে পারি তাহলে আমাদের জন্য প্রচুরক নির্ণয় বা প্রচুরকের এমসিগুলো একদম ইজি হয়ে যাবে। তাহলে আমরা এখানে যদি দেখি, L হলো 71, L এই যে এখানে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। F1 হলো এই যে 20 গণসংখ্যা, এই 20-এর যে আগের গণসংখ্যা আছে, এই 20 থেকে এই আগের গণসংখ্যাটি বিয়োগ করলে যে ফল হয় তাকে বলা হয় F1। তাহলে 20 থেকে যদি 8 আমরা বিয়োগ করি তাহলে F1 হলো 12। আর F2 হলো এই যে 20-এর যে পরের গণসংখ্যা আছে এটা আমরা বিয়োগ করে দেবো 20 থেকে। তাহলে 20 থেকে যদি আমরা 7 বিয়োগ করে দিলে F2 হলো 13। আর বরাবরের মতো আমরা এইখানে এইচের মান হলো কত? 6। এই মানগুলো যখন আমরা সুন্দর করে বের করতে পারবো তাহলে আমরা প্রচুরকে অঙ্কের সময় আমরা যেমন পারবো, এমসিকিউগুলো আমরা খুব সহজে পেরে যাব। এখন আমাদের এখানে বলছে যে F1 এবং F2 এর মান কত? তাহলে F1 এবং F2 দুইটা মিলে কত? 12 আর 13 হলো 25। তাহলে আমরা সহজেই এটা নির্ণয় করতে পারি যে এটা ক খ 25। এটি হচ্ছে রাজশাহী বোর্ড 2022 সালে এই অঙ্কটি এমসিকিউটি এসেছে। একটি অঙ্ক দেখব, এখানে দেওয়া আছে একটি সারণী দেওয়া আছে, এখানে বলা আছে L সমান 2 × 1। L সমান মানে এটাকে প্রচুরক শ্রেণী, যেহেতু এটা নিম্ন সীমা হলো 21 এবং এই সমান দুইটার পার্থক্য হলো 5, শ্রেণীব্যাপ্তি পার্থক্য হলো 5 হলে F1 এবং F2 এর মান কত? এখন আমরা আগের অঙ্কের মধ্যে শিখেছি যে F1 এর মান হলো যে প্রচুরক শ্রেণীর আগের গণসংখ্যা আছে, প্রচুরকের যে গণসংখ্যা এটার আগের গণসংখ্যা বিয়োগ, তাহলে 20 থেকে যদি আমরা 15 বিয়োগ করি তাহলে 5 হবে। তাহলে F1 এর মান হবে কত? 5। কিন্তু
প্রচুরক শ্রেণী পরবর্তী যে F2 এর মান বার করতে হবে, পরবর্তী কোনো গণসংখ্যা নাই। যদি এরকম হয় যে পরবর্তী কোনো গণসংখ্যা নাই, তাহলে আমরা এটাকে শূন্য ধরবো। তাহলে 20 থেকে যদি আমরা শূন্য বিয়োগ করি, তাহলে F2 এর মান হবে 20। তাহলে আমরা এখানে 5 এবং 20 পাচ্ছি ক নাম্বারে। সিকিউগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমি যে 7টি নিয়ম বা 7টি টাইপ তোমাদের সামনে উপস্থাপন করলাম, এই 7টি টাইপের প্রশ্ন এমসিকিউ যদি তোমরা আয়ত্ত করতে পারো, ইনশাল্লাহ আশা করি যে তোমাদের এমসিকিউ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না।